ধরণীর বুকে এখন আবছা আলোয় আলোকিত হয়ে আছে। সন্ধে নেমে এসেছে যে পিটপিট আলোয় খুলনায় চৌধুরী বাড়ির বাগানখানায় যেন বিভিন্ন ধরনের ফুলগুলো নিজের সৌন্দর্য মেলে ধরেছে। রেখা বেগমের মুরগিগুলো নিজের নীড়ে ফিরে যেতে যেতে তার স্বরে ডাকছে। আকাশ পানে নাম না জানা পাখিগুলো ডানা মেলে উড়ে যাচ্ছে নিজের অস্থায়ী ঠিকানায়। কায়নাত মুচকি হাসল চৌধুরী বাড়ির বিশাল দরজায় পা রেখে। পেছনে কায়নাতের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন আজগর চৌধুরী। কায়নাত এবং নিধি আজ বাসে এসেছে। বাস স্ট্যান্ড থেকে আজগর চৌধুরী গিয়ে নিয়ে এলেন দুই নাতনিকে। নিধি কায়নাতকে রেখে বাড়ি প্রবেশ করল। পিছু ফিরে বলল, আসসালামু আলাইকুম ভাবি, আসেন ভেতরে। কায়নাত খিলখিল করে হেসে উঠল। মুখের উপর নিকাবটা উঠিয়ে পা রাখল অন্দরে। ড্রয়িং রুমে বাড়ির মেয়েরা কায়নাত আর নিধির অপেক্ষায় বসেছিল এতক্ষণ। ওরা ফিরতেই মাহি, জয়া, সুহা সব ঝাঁপিয়ে পড়ল। কায়নাতকে সুহা শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, ওমা, দাদি কই তোমরা? দেখো ওরা চলে আসছে। কায়নাত হেসে ফেলল। সুহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ছাড়, মরে যাব এভাবে ধরে রাখলে। সুহা ছেড়ে দিল। উৎফুল্ল হয়ে বলল, বেদ্যব মেয়ে, ওখানে গিয়ে আমাদের ভুলেই গেছিস। ভুলিনি, কলেজ থাকায় সেইভাবে সময় হয় না। রান্নাঘর থেকে দৌড়ে বের হলেন আতিয়া বেগম। রেখা বেগম এলেন পিছু পিছু। আতিয়া বেগম কায়নাতকে দেখেই ডুকরে উঠলেন। যত্ন করে বুকের মধ্যে আবদ্ধ করে আদুরে হাত রাখলেন মাথায়। কায়নাত দাদিকে দেখে চোখের পানি ধরে রাখতে পারল না। বাচ্চাদের মতো কেঁদে উঠল। আতিয়া বেগম বললেন, কতদিন পর তোরে দেখলাম বনু। ভালো আছিস তুই? কায়নাত মাথা নাড়ল। বলল, খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ভালো, খুব ভালো। তোর কথা শুনে আমি এখন আরো বেশি ভালো আছি। তোর কথা খুব মনে পড়ে। বলতে বলতে গলা ভিজে এলো আবার। কায়নাত দাদিকে নিজের থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিল। গাল টেনে দিয়ে মুচকি হেসে বলল, বুড়ি কান্না থামাও। এখন এসেছি না। তোমার শাড়ির আঁচল ছেড়ে যাবি না দেখে নিও। আতিয়া বেগম হেসে ফেললেন। বললেন, যাস না, আমার কাছেই থেকে যা। একে একে সবার সাথে দেখা করল কায়নাত। ড্রয়িং রুমেই গায়ের বোরকা খুলে ওড়না মাথায় দিল। শুকনো ডোক গিলে আশেপাশে তাকিয়ে লতা বেগমকে খুঁজল কিন্তু পেল না। আতিয়া বেগম ওর পাশেই বসে আছেন। রেখা বেগম কায়নাত ও নিধির জন্য ঠান্ডা শরবত এনে দিলেন। কায়নাত গ্লাস হাতে নিয়ে আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, দাদি ছোট গিন্নি কোথায়? আতিয়া বেগম কায়নাতের মুখ পানে তাকালেন। মেয়েটার কি ভাগ্য, নিজের জন্মদাত্রী মাকে মা বলে ডাকতে পারে না। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আব্দুর ওকে নিয়ে ময়লাপোতা মরে গেছে। লতার নাকফুল ভেঙে গেছে তাই নতুন একটা কিনতে গেছে। ও, বেশ ভালো। হাসান ভাই আর নাজনীন ভাই কোথায়? হাসান বোধহয় এখনো নাক ডেকে ঘুমাচ্ছে আর নাজনীন বাইরে গেছে, চলে আসবে একটু পরেই। কায়নাত মাথা নেড়ে বলল, তাহলে আমি ফ্রেশ হয়ে নিচে আসি। হ্যাঁ হ্যাঁ, যা, গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নে। কায়নাত সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। আজগর চৌধুরী কায়নাতের ঘরে ব্যাগ রেখে গেছেন। কায়নাত দরজা ঠেলে ঘরে ঢুকেই চোখ বন্ধ করে ফেলল। সেই চির চেনা একলা সময়ের সাথী এই ঘর। ঘরের প্রত্যেকটা কোণা। কায়নাত নজর রাখল পুরো ঘরে। যেমন করে রেখে গেছিল ঠিক তেমনই রয়েছে ঘরটা। কায়নাত এগিয়ে এলো ঘরের ভেতরে। ঘরের ফ্যান ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসল। ক্লান্ত চোখে চারপাশটা দেখে নিল একবার। এই বাড়ি ছেড়েও একদিন চলে যেতে হবে ভাবলেও বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কপাল বুঝি কারোর এত খারাপ হয়? সে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। বিছানায় শরীর মেলে দিতেই চোখের পাতা বন্ধ হয়ে এলো। গভীর টানে টেনে নিয়ে গেল বোধহয় ঘুমের দেশে। যেখানে কষ্ট নেই, অভিমান নেই, বুকের যন্ত্রণা নেই, শুধু আছে শান্তি। ভাই, তোর ঘরের শান্তি নষ্ট করতে এলাম। অর্ণ আর চোখের স্বার্থর বদনখানা দেখে গম্ভীর কণ্ঠে বলল, ঘরের শান্তি তোর চেহারা দেখেই ঘুমাতে চলে গেছে। স্বার্থ মুখ বাঁকাল। অর্ণর পাশে এসে বসে বলল, জান, একটা কথা বলি। বলার আগেই জানিয়ে দিলি, বল। তোর রং মারানি ছোট বোন যদি আমাকে ভাগ্যক্রমে একটু বেশি করে চাপ দেয়, সেটার মানে কি? তার মানে তোর চায়ের প্রতি অতিরিক্ত লোভ জন্মাচ্ছে। না রে ভাই, চায়ের কাপটা গরম ছিল, কিন্তু তার চোখের চাহনি ছিল আরো গরম। আমি যদি এখন এক কাপ গরম পানি ঢেলে দেই তোর মুখে, তাহলে তোর চাহনি চিরতরে ঠান্ডা হয়ে যাবে। স্বার্থ নাক কুচকাল। শালার সম্বন্ধী। সে আরাম করে পায়ের উপর পা উঠিয়ে বসে বলল, জান, আমি ভাবছি তোর বোনকে না পেলে তোকে বিয়ে করে আমার জামাই বানিয়ে ফেলব।
আমাকে জামাই বানাতে চাইলে আগে তোর নামে একটা রক্তচাপের রিপোর্ট চাই। স্বার্থ কপাল কুঁচকে বলল, কেন? অর্ণব ভ্রু না তুলে ফোন দৃষ্টি রেখে বলল, কারণ আমার শক্তি বেশি। হতভম্ব হয়ে গেল স্বার্থ। শুকনো ডোক গিলে মাথা চুলকে বলল, তোর রুচি খারাপ। বিয়ে করা বউকে রেখে আমার সাথে শুতে চাচ্ছিস? আমি না, তুই নিজেই আমার কাছে আসতে চাইছিস। স্বার্থ এবার টপিক বদলানোর জন্য খুব করে কেসে উঠল। বলল, তোর চোখে আজকাল আইল্যাশের মতো এত দুঃখ লেগে থাকে কেন? হাস্যকর প্রশ্ন করিস না। হাস্যকর? তোর মধ্যে কি ওয়াইফাই কানেকশন নেই? অর্ণ চোখ তুলে স্বার্থর দিকে তাকালো। একটা সিগারেট ধরিয়ে ঠোঁটে রেখে বলল, তোকে দেখলেই কানেকশন কেটে যায়। বাহ, পুরো দিনই সবে মাত্র মুখ খুলল তোর। কি ব্যাপার, কায়নাতের নাম কেউ নিয়েছিল নাকি? ওর নাম মুখে আনবি না। স্বার্থ ভ্রু নাচিয়ে বলল, সামথিং না। উহুম। বিরক্ত হস? খুব। স্বার্থ উঠে দাঁড়ালো। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পকেট হাত রাখল। বাইরে দৃষ্টি রেখে বলল, ওই ছাদের শালিকটাও ভাবছে অর্ণ চৌধুরীর মুখের আবহাওয়া আজ ভীষণ খারাপ। অর্ণ বিরক্ত হলো ভীষণ। স্বার্থ অর্ণকে রেগে যেতে দেখে পরনের লুঙ্গিটা টান করে বলল, তোর বোনকে একটু গরম গরম চা দিয়ে যেতে বল। চায়ের সাথে বিষ খেয়ে বসে থাক হারাম জাদা। স্বার্থ চুপসে গেল। বেয়াদব মার্কা একটা সম্বন্ধী হয়েছে। শালা সব সময় মুখটা শুটকি বানিয়ে রাখে। অর্ণ উঠে দাঁড়ালো। ঘরের বাইরে যেতে যেতে বলল, চল একটু হেঁটে আসি। সন্ধ্যা পেরিয়েছে খানিকক্ষণ আগে। গুলশান চৌধুরী বাড়ির সামনের খোলা রাস্তায় স্বার্থ আর অর্ণ হাঁটছে। সাথে শেহের কিংবা মেহরাব নেই। দুজন নিঃশব্দে পাশাপাশি হেঁটে যাচ্ছে। অর্ণর ভাবভঙ্গি গম্ভীর। স্বার্থ বেশ কিছুক্ষণ চুপ থেকে শুধোয়। ভেরেস্কো নাকি ওর দাদা বাড়ি এসেছে? অর্ণ নিঃশব্দে মাথা নাড়ল। স্বার্থ বলল, পড়শির কারণেই ওর সাথে তোর ঝামেলা হয়েছিল, তাহলে এখন যখন পড়শি ওর হয়ে গেছে আবার তোর পেছনে লেগেছে কেন? পড়শির কারণেই। পড়শির কারণে কেন? অর্ণ চাপা নিঃশ্বাস ফেলে বলল, পড়শি শুধু ভেরেস্কোর পাওয়া আর টাকা দেখে ওর কাছে গেছে কিন্তু আমাকে ভুলতে পারেনি। চরিত্রহীন হলে যা হয়। বাট ও যদি আমার কলিজায় হাত দেওয়ার সাহস দেখায় তাহলে আমি ওর অস্তিত্বই মুছে ফেলব। স্বার্থ মুখ বাঁকাল। দাঁত কিরমির করে বলল, তোর তো মরে যাওয়া উচিত। এমন ফুলের মতো একটা ছোট মেয়েকে এত কষ্ট দিচ্ছিস, আবার ওর দিকে কেউ তাকালে তাকে জানেও মেরে ফেলতে চাচ্ছিস। আসলে তুই চাস কি? তোর জান। হিহ। ছিটকে এলো কথাটা স্বার্থর মুখ থেকে। অর্ণ ঘাড় ঘুরিয়ে দৃঢ় দৃষ্টি মেলে বলল, ফুলের মতো মেয়ে কাকে বলছিস? তোর কি মরার ইচ্ছে হয়েছে? ফুল বলেছি বলে জানে মারতে চাইছিস? চাইছি। স্বার্থ হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। লুঙ্গির গিট থেকে ফোন বের করে বলল, আমার ইম্পর্ট্যান্ট কল এসেছে, এখনই যেতে হবে। বলতে বলতেই অর্ণব স্বার্থর ফোনটা ছো মেরে নিয়ে নিল নিজের হাতের মুঠোয়। দেখল কেউ কল করেনি। অর্ণ চোখ ছোট ছোট করে শুধায়, যা বলেছি সেটা কর। বেশি বাড়াবাড়ি করলে এর ফল ভালো হবে না। স্বার্থ অসহায় মুখ বানিয়ে নিজের মাথার চুল খামচে ধরল। অর্ণর হাত থেকে ফোন দিয়ে পিছু ফিরে হাঁটতে হাঁটতে বলল, চল শালার সম্বন্ধী তোর বোনের সাথে একটু দেখা করে আসি। অর্ণ এবং স্বার্থ চৌধুরী বাড়ি ফিরতেই ড্রয়িং রুমে দেখা মিলল নুসরাতের সাথে। নুসরাত সোফায় বসে বসে লিচু খাচ্ছে। প্রেমের লুক দেখেই কেসে উঠল খুব করে। অর্ণ নুসরাতের পাশে গিয়ে বসে পানি এগিয়ে দিল। মাথায় হাত বুলিয়ে বলল, আস্তে খা, এমন গরুর মতো খাচ্ছিস কেন? নুসরাত পানি খেয়ে চোখ বড় বড় করে স্বার্থর দিকে তাকিয়ে বলল, তুমি লুঙ্গি পরে বাইরে ঘুরছো স্বার্থ ভায়া। স্বার্থ নুসরাতের সামনে এসে বসল। বলল, কয়েকদিন পর তোমার বোনকে বিয়ে করে আমি বিবাহিত পুরুষ হয়ে যাব। এখন বিবাহিত পুরুষরা তো লুঙ্গি পরে, তাই না? অর্ণ ভায়া তো পরে না। ও পরে না কারণ ওর কাজ নেই, সব নষ্ট মানে অচল। কিন্তু আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। নুসরাত কপাল কুঁচকে বলল, মানে? অর্ণ কটমট করে স্বার্থর দিকে তাকালো। স্বার্থর চুল টেনে ধরে সিঁড়ির দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে বলল, চল তোকে দেখাই সমস্যা আমার নাকি তোর। স্বার্থকে নিয়ে অর্ণ তলায় আসতেই স্বার্থ জোর কর নিজেকে ছাড়িয়ে নিল। চোখ বড় বড় করে অর্ণর দিকে তাকিয়ে বলল, তুই কি গে অর্ণ? এর জন্যেই বুঝি বিয়ে করা বউকে এখনো তোর ঘরে নিসনি, তাই না? ছি, তুই শেষে আমার সাথে? ভাবতেও শরম করছে আমার। দুদিন পর তোর বোনের বাচ্চার বাপ হব আর তুই কিনা আমার সাথেই। অর্ণ রাগে টগবগ করছে। সব বাদরের দল জুটেছে কপালে। অর্ণ 3 তলার সিঁড়িতে পা রেখে গমগমে কণ্ঠে বলে গেল,
আমার বোনকে তোর সাথে বিয়ে দিব না আমি। দরকার হলে আজীবন এই বাড়িতেই আমার কাছে রেখে দিব। স্বপ্ন দেখা বন্ধ করে দে। এলিপসাস। কায়নাত ঘুম থেকে উঠে দেখল ঘড়ির কাঁটায় রাত 9:27। কায়নাত আড়মোড় ভেঙে হাত মুখ ধুয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে নিজে বসে আছে দাদির পাশে। একটু পরেই খাবারের ব্যবস্থা করা হবে। কায়নাত দেখল লতা বেগম ডাইনিং টেবিলে খাবার এনে রাখছেন। লতা বেগমকে দেখেই যেন বুকটা ধক করে উঠল। এই মহিলা তার জন্মদাত্রী মা, অথচ সে মায়ের সামনে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরতে পারছে না, কিংবা কায়নাতের একটুও ইচ্ছে করছে না লতাকে জড়িয়ে ধরে থাকতে। সে লম্বা শ্বাস টেনে লতার নিকট এগিয়ে গেল। লতা কায়নাতকে দেখেই মুখ গম্ভীর করলেন। কায়নাত সালাম দিয়ে বলল, ভালো আছেন ছোট গিন্নি? লতা বেগম বললেন, ভালো আছি। তুই ভালো আছিস? জি, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা। ছোট একটা বাক্য বলেই তিনি সরে গেলেন। কায়নাতের ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। নিদারুণ ব্যথায় বুক ফেটে যাচ্ছে। এই দুঃখ কি কখনো শেষ হবার নয়? সে দীর্ঘশ্বাস ফেলল। এগিয়ে গিয়ে সোফায় বসল দাদির পাশে। তখনই সদর দরজা পেরিয়ে প্রবেশ করল শ্যামবর্ণের কালো পাঞ্জাবি পরিহিত নাজনীন। কায়নাত সেদিকেই তাকিয়েছিল। হঠাৎ নাজনীনকে দেখেই মুচকি হাসল। গলা চড়া করে বলল, নাজনীন ভাই ভালো আছো? নাজনীনের পা থেমে গেল এই একটা ডাকে। অতি পরিচিত সেই কণ্ঠে বুকের ভেতর ধুকধুক শুরু হয়ে গেল। মস্তিষ্ক যেন বারে বারে বলছে, নাজনীন তুই ভুল শুনেছিস। নাজনীন শুকনো ডোক গিলে সামনে তাকালো। ওই তো কায়নাতের মুখে মিষ্টি হাসি, যে হাসিতে নাজনীন হাজার বার নিজেকে খুন করেছে। কায়নাত উঠে এলো, সামনে এসে বলল, এত রাত অবধি কোথায় ছিলে নাজনীন ভাই? নাজনীন গলা ভেজালো, কপাল বেয়ে ঘাম ছুটে যাচ্ছে। সে অস্থির হয়ে বলল, পরে কথা বলি বুড়ি, আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি। বলেই সে হনহন করে সামনে থেকে চলে গেল। কায়নাত কপাল কুঁচকে ওর চলে যাওয়া দেখল। বিড়বিড় করে বলল, উনার আবার কি হলো? রাতে খাওয়া দাওয়া হলো? নাজনীন খেতে নিচে নামেনি, তাই তাকে ঘরে খাবার দিয়ে আসা হয়েছিল। কায়নাত খাওয়া দাওয়ার পর বিশাল ছাদে এসে এক কোণায় পার্টি বিছিয়ে বসল। খানিকক্ষণ পর আতিয়া বেগম উঠলেন ছাদে। চাঁদের আলতো আলোয় দেখলেন কায়নাত চুপচাপ পার্টিতে বসে আছে। তিনি এগিয়ে গেলেন। কায়নাতের পাশে বসতেই কায়নাত দাদিকে দেখে মুচকি হাসল। দাদির কোলে মাথা রেখে আকাশ পানে তাকিয়ে বলল, দাদি তুমি এত ভালো কেন? আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে দিলেন, কারণ আমি তোর দাদি। আজ তোমায় আমার হৃদ মাছারে লুকোনো কিছু কথা বলি বুড়ি। বল। কায়নাত বেশ কিছুক্ষণ চুপ রইল। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদি জানো, এই বুকের ভেতর কত কিছু জমে আছে। আমার বুকের চিৎকার কারোর কাছে পৌঁছায় না। সবার সামনে আমি চুপ করে থাকি, হাসি খুশি থাকি, কিন্তু ভেতরে ভেতরে আমি একটা কাচের ভাঙা গ্লাসের মতো চূর্ণ বিচূর্ণ। জোর করে বিয়েটা মানতে হয়েছিল, ভালোবাসা তো ছিলই না। আর এখন, এখন তোমার নাতিও আমাকে ছেড়ে চলে যেতে চায়। ভালো না বেসে তার প্রতি কেন এত টান, দাদি? আমি তো কখনো জোর করিনি, শুধু একটু বুঝে নিলেই হতো। আমার চোখের ভাষা কেউ পড়ে না দাদি, কেউ না। দাদির কোল শক্ত করে আঁকড়ে ধরে কায়নাত চোখ বুজে ভেজা গলায় বলে, তোমার কোলে এলেই মনে হয় কেউ একজন আছে, যে আমার ভীষণ আপন। একদম আত্মার মিলন। মনে হয় কেউ একজন আছে, যে আমাকে একটু হলেও বুঝে। এইটুকুই তো চেয়েছিলাম, একটু বোঝা, একটু নিজের বলার মতো মানুষ। দাদি হয়তো মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছেন। কায়নাতের কপালে এক ফোঁটা চোখের পানি ছিটকে এলো। সে ভেজা গলায় আবার বলল, আজ একটা কথা না বলে পারছি না দাদি। এই বুক কেমন যেন ভার হয়ে গেছে, আর টানতে পারছি না। জানো, আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। ভেবেছিলাম তোমার নাতি আর আমার মাঝে হয়তো একটা বোঝাপড়া গড়ে উঠবে। ভালোবাসা না থাকুক, একটু সহানুভূতি, একটু পাশে থাকার অনুভূতি তো থাকবে। কিন্তু উনার চোখে আমি সব সময় একটা জোর করে চাপিয়ে দেয়ার সম্পর্ক ছিলাম। কখনো তার স্ত্রী হয়ে ওঠা হয়নি দাদি। একটা ছা হয়ে থেকে গেছি, কাঁধে থাকা একটা দায়িত্বের মতন। চোখের পানি গড়িয়ে দাদির শাড়ির আঁচল ভিজে এলো। তবুও আমি চুপ ছিলাম। না ভালোবেসে বিয়ে করলেও আমি উনাকে ভালোবেসে ফেলেছিলাম দাদি। হ্যাঁ, আমি ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, ওই রুক্ষ, সেই কঠিন, সেই রাগী ছেলেটাকে আমি, যে মুখে কিছু বলে না, কিন্তু নীরবে আমার জন্য অপেক্ষা করে। আজ যখন উনি নিজেই আমাকে বললেন, আমি তোমাকে ছেড়ে দিব,
তখন মনে হয়েছিল আমার জানটা কেউ টেনে ছিঁড়ে বের করছে। বিশ্বাস করো দাদি, আমি উনাকে তবুও কিচ্ছুটি বলিনি। কিন্তু জানো, আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। এই যন্ত্রণা কিভাবে বোঝাবো তোমায়? একটা সম্পর্ক শেষ হয়ে গেলে শুধু একটা মানুষ চলে যায় না দাদি, সাথে করে নিয়ে যায় শত শত আশা আর হাজারটা স্বপ্ন। কায়নাত দাদির হাতের মুঠো ধরে ফিসফিস করে বলে, আমি কাঁদি না দাদি, কারোর সামনে কাঁদি না। তোমার কোল ছাড়া আমি কোথাও কাঁদি না। এই কোলটাই তো আমার একমাত্র আশ্রয়, যেখানে আমি কিছু না বলেও সব বলে ফেলতে পারি। আতিয়া বেগম শুধু কায়নাতের মাথায় হাত বুলিয়ে যান। শান্ত, গভীর দৃষ্টিতে নাতবউকে দেখেন। যেন তার চোখে লেখা, তুই আছিস, তোর পাশে আমি তো আছি। রাতের বেলায় ঝিঝি পোকাগুলো গুনগুন করে কানের অবস্থা ঝালাপালা করে দিচ্ছে। এখন প্রায় রাত 12টার কাছাকাছি সময়। খুলনায় চৌধুরী বাড়ির বিশাল ছাদের এক কোণায় বসে ঠোঁটে জ্বলন্ত সিগারেট রেখে বসে আছে নিঃশব্দে এক যুবক। সে হচ্ছে নাজনীন। ঘণ্টা খানেক আগে কায়নাত আর দাদির সকল কথোপকথন শুনেছে। কায়নাতের প্রত্যেকটা বলা কথা তার বুকে গিয়ে লেগেছে। কায়নাত আজ নিজের মুখে স্বীকার করল ও অর্ণকে ভালোবাসে। ভালোবাসে সেই রাগী, রুক্ষ ছেলেটাকে। নাজনীন এক চিলতে হাসল। চারপাশটা স্তব্ধ। শুধু নাজনীনের নিঃশ্বাসের শব্দ আর দূরের কোথাও কুকুরের হালকা কেউ কেউ ডাক শোনা যাচ্ছে। ছাদের ধারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে সে। এক হাতে মাথা চেপে ধরা, অন্য হাতে ধরা সিগারেট ফুটছে। নাজনীন চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলে, তুমি কি জানো কায়নাত, আমি আজও তোমার জন্য জেগে থাকি। চাঁদটা আজও তোমায় মনে করাই। একদম তোমার ঘরের প্রত্যেকটা কোণার মতো। একদিকে ঝলমলে আলো, আরেকদিকে ছায়া। তুমি হাসলে অন্য কারোর জন্য, আর আমি দাঁড়িয়ে রইলাম শুধু ছাড় দিকটায়। হঠাৎ একটা হাওয়া বইল। নাজনীনের চুলগুলো এলোমেলো করে দিল। সে চোখ মেলে তাকালো আকাশের দিকে। তুমি ভালো থাকো, এটাই বলি সবসময়। কিন্তু জানো, কেমন জানি একটা অপূর্ণতা নিয়ে ভালো আছো তুমি। যেন আমার কষ্টটা তোমার বুকের ওপরে গিয়ে একটু ছুঁয়ে আসে। তার কণ্ঠ রুয়েময়, কিন্তু তাতে অভিমান নেই। আছে কেবল ভালোবাসার একটা শান্তি, অথচ ক্ষতবিক্ষত ধরন। তোমার হাতে হাত রাখা হতো না হয়। তবু তুমি একটু বুঝতে কায়নাত। আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম ভুলে। আর তুমি হয়তো ঠিকই ভুলে গেছ। চাঁদের আলোয় তার চোখে জল চিকচিক করে ওঠে। সে মুখ ফিরিয়ে হাসে, একটা ক্লান্ত, পরাজিত, অথচ অদ্ভুতভাবে সুন্দর হাসি। এলিপসাস। ভোর সকালে কায়নাত ঘুম থেকে উঠে গোসল করল। রাতে কারেন্ট চলে গিয়েছিল, তার জন্য ঘেমে নিয়ে একাকার। গোসল সেরে ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে জামা কাপড়গুলো ছাদে ছড়িয়ে দিয়ে এলো। এখনো আলো ফুটেনি তেমন। আজান দিয়েছে খানিকক্ষণ আগে। কায়নাত নিচে এসে মাথায় হিজাব জড়িয়ে জায়নামাজ বিছিয়ে এক পাশে তাসবিহ আর পাশেই কোরআন রেখে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে ঘন্টা খানিক কোরআন তেলাওয়াত করে উঠে দাঁড়ালো। মনটা ভীষণ ফুরফুরে লাগছে এখন। সে জানালার পর্দা সরিয়ে দিতেই হালকা আলোয় আলোকিত হলো পুরো ঘর। কায়নাত মুচকি হাসল। মাথার হিজাব খুলে ওড়না পেঁচালো। ফোন হাতে নিয়ে দেখল নিশার ফোন থেকে 3বার কল এসেছিল রাতে। কায়নাত শুষ্ক ঠোঁট ভিজিয়ে সময়টা দেখে নিল। এখন তো ভোর, নিশা নিশ্চয়ই এখনো ঘুমে। ওকে কল দিয়ে ডিস্টার্ব করা ঠিক হবে না। কায়নাত ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। রেখা বেগম ও আতিয়া বেগম উঠে গেছেন। কাজেও লেগে পড়েছেন। কায়নাত হেঁটে হেঁটে সদর দরজা পেরিয়ে এলো। মুরগির ঘরের দরজা খুলে দিতেই ঝড়ঝড় করে বেরিয়ে এলো অসংখ্য দেশি মুরগির সাথে কিছু চাও। কায়নাত ঠোঁট প্রসারিত করে হাসল। বাড়ির ভেতরে গিয়ে চাল নিয়ে এলো ওড়নায়। বাইরে এসে ছিটিয়ে দিতেই মুরগিগুলো একত্রিত হলো। মাথার উপর দিয়ে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। কায়নাতের খুব করে মনে পড়ল ঢাকায় অর্ণদের বাড়ির ফুলে ভরা বাগানটার কথা। কতরকম ফুল দিয়ে ভরা বাড়িটা। আর দেখা হবে না হয়তো। সে দীর্ঘশ্বাস ফেলে বাগানের দিকটায় এগিয়ে গেল। নতুন নতুন কিছু গাছ লাগানো হয়েছে। দেয়ালের ওপাশ থেকে পুকুরের পানির শব্দ আসছে। নিশ্চয়ই হাসান আর নাজনীন মিলে মাছ ধরতে নেমেছে। কায়নাত ভালো করে মাথা ঢেকে বাড়ির মেইন গেট পেরিয়ে ডান সাইডে এলো। পুকুরে নাজনীন আর হাসান মিলে মাছ ধরছে। কায়নাত পুকুরের ডাঙায় দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, তোমরা দুই ভাই কি মানুষ হবে না? এই ভোর সকালে না আমি তোমাদের পুকুরে নামতে মানা করেছিলাম? ভুলে গেছো? হাসান হতভম্ব হয়ে কায়নাতের দিকে তাকালো। আর চোখে নাজনীনের শান্ত মুখশ্রী দেখে মিনমিন করে বলল, বুড়ি তুই যাওয়ার পর থেকে একদিনও পুকুরে নামিনি। আজ তুই আছিস বলেই নেমেছি।
তুই না এই পুকুরের মাছ খেতে পছন্দ করিস, তাই বলে এই ভোর সকালে। এখনই তোর সময় মাছ ধরার। তুমি আমাকে সময় শেখাচ্ছ। আর যদি দেখেছি বা শুনেছি এই ভোর সকালে মাছ ধরতে দুজন পুকুরে নেমেছ, তাহলে আমার সাথে আর কখনো কথা বলবে না তোমরা। রেগে যাচ্ছিস কেন? নামবো না আর। হাসানের কথা শেষ হতেই বাড়ির ভেতর থেকে নিধি বেরিয়ে এলো। এসে কায়নাতের পাশে দাঁড়ালো। কায়নাত পায়ের জুতা খুলে সেখানে বসলো আরাম করে। ওর দেখা দেখি নিধিও বসলো। হাসান, নিধি আর কায়নাত মিলে গল্প করলো কিছুক্ষণ। শুধু সেখানে নাজনীন ছিল শক্ত পাথরের মতো চুপচাপ। সে শুধু তার রাগিনী রানীর মধুর কণ্ঠস্বর শুনে গেছে। প্রাণ যে ভরে না এই মেয়ের কণ্ঠ শুনে। কী দুর্ভাগ্য তার! নিজের কাছে আগলে রেখেও ভালোবাসার মানুষটাকে ঘরের বউ করে, নিজের একান্ত নারী বানিয়ে রাখতে পারল না। হাসান পুকুর থেকে উঠে এলো। নাজনীন কিছুক্ষণ পর উঠল। কায়নাত বড় পাতিলে উকি মেরে মেরে দেখছে, আজ কি মাছ ধরেছে। নিধি পাতিলটা ধরে বাড়ির দিকে হাঁটা ধরল। হাসান বলল, বুড়ি চল বাড়ি যাই, চা বানানোর জন্য রান্নাঘরে দৌড়ে যাবি বুঝলি। কায়নাত ঠোঁট কামড়ে হাসল। মৃদু মাথা নাড়িয়ে বলল, অবশ্যই যাব। বাড়ির ভেতরে পা রাখতেই আতিয়া বেগম হাতে ফোন নিয়ে কায়নাতের নিকট এগিয়ে এসে বললেন, নে তোর শাশুড়ি ফোন দিয়েছে। কায়নাত হাত বাড়িয়ে ফোন নিল। কানে ধরে সালাম দিল। বেহরুজ বেগম সালামের উত্তর নিয়ে বললেন, কেমন আছো কায়নাত? জি আম্মু, আল্লাহ ভালো রেখেছেন। আপনার আব্বুর শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ। কি করছো? বাইরে গিয়েছিলাম একটু। হাসান ভাই আর নাজনীন ভাই মিলে মাছ ধরল পুকুর থেকে। বেহরুজ বেগম বেশ কিছুক্ষণ কায়নাতের সাথে কথা বললেন। কায়নাত আতিয়া বেগমের কাছে ফোন দিয়ে নিজের ঘরে ফিরে এলো। ফোন হাতে নিতেই দেখল হোয়াটসঅ্যাপে নিশার মেসেজ এসেছে। তাড়াতাড়ি অ্যাপ ওপেন করে ইনবক্সে ঢুকল। একটা ভিডিও পাঠিয়েছে নিশা, যেখানে দেখা যাচ্ছে সকাল সকাল রাগী গম্ভীর অর্ণ বাগানে এসে বেতের চেয়ারে বসে চা খাচ্ছে আর মালির সাথে কি নিয়ে যেন কথা বলছে। গায়ে ধূসর রাঙা একটা টি শার্ট, এলোমেলো চুলে লোকটাকে ভীষণ স্নিগ্ধ লাগছে দেখতে। কায়নাত শুকনো ঢোক দিল। সাথে সাথে নিশা কল দিল। কায়নাত কল রিসিভ করে কানে ধরতেই নিশা বলল, ভাবি গো কোথায় তুমি? কতদিন দেখি না তোমাকে। কায়নাত খিলখিল করে হেসে উঠল। বলল, খাঁচা থেকে উড়াল দিয়েছি ননদি, আর আমায় পাবে না। নিশা বোধহয় ঠোঁট কামড়ে হাসল। ফিসফিসিয়ে বলল, শুনো কায়নাত, আজ তোমার জন্য একটা উপহার আছে। উপহার তোমার কাছে পৌঁছালে আমি তোমাকে কল করব বুঝলে। বলবে কিন্তু উপহারটা তোমার পছন্দ হলো কিনা। কিসের উপহার? তোমার আত্মার। খট করে কল কেটে দিল নিশা। কায়নাত হতভম্ব হয়ে কান থেকে ফোন সরিয়ে নিয়ে ভাবল, নিশা আবার কোন উপহারের কথা বলল। উপহার মানেই আতঙ্ক। প্রথমে ফুল গাছ, তারপর বেহিসেব সাদা রঙের জামা কাপড়, তারপর আবার চিঠি। তাহলে এখন আবার কিসের উপহার? কায়নাত ভাবল না বেশি। কে জানে কি আছে কপালে। হসপিটালে প্রেমের ভীষণ ব্যস্ত দিন যাচ্ছে। আজকাল রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ হারে। কিছুক্ষণ আগে দুপুরের আজান দিয়েছে। সে নামাজে দাঁড়িয়েছিল। একটু পরেই আবার পেশেন্ট দেখতে হবে। খবর নিয়ে সবে মাত্র বসেছে সে। ফোন চেক করে দেখল নিধির নাম্বার থেকে কল আসেনি। সে বেশ কয়েকবার কল করেছিল, তবে নিধি কল রিসিভ করেনি। দীর্ঘশ্বাস ফেলল সে। নিধির সাথে সেদিন খারাপ ব্যবহার করা মোটেও ঠিক হয়নি, কিন্তু প্রেমের মেজাজ খারাপ ছিল ভীষণ। এমন তো নয় নিধির কাছে সে ক্ষমা চায়নি। চেয়েছে তো, কিন্তু নিধি বারে বারে মুখ ফিরিয়ে নিয়েছে। কী বা করার আছে তার? হসপিটাল থেকে সে কিছুতেই খুলনা যেতে পারবে না। দুপুর বেলায় নিশা বাড়ি থেকে খাবার নিয়ে বাবার অফিসে এলো। ভাইয়ের রুমে বসে অর্ণর ভেতরের রেস্টরুমে থেকে আইসক্রিমের বক্স নিয়ে এসে আবার অফিস রুমে বসল। আজ এখানে আসার একটা কারণ আছে। স্বার্থ আজ ভাইয়ের সাথে দেখা করতে এসেছে এখানেই। দুজন কি ফুসুর ফুসুর করে বোঝা বড় মুশকিল। খানিকক্ষণ পর অর্ণ এবং স্বার্থ ঢুকল রুমে। দেখল নিশা পায়ের উপর পাতুলে খাওয়ায় ব্যস্ত। অর্ণ কপাল কুঁচকে বোনের বাচ্চামি দেখল। স্বার্থ চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। নিশা চোখ তুলে তাদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমাদের খাবার নিয়ে এসেছি। অর্ণ ফোঁস করে চাপা নিঃশ্বাস ফেলে টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে হাঁটু গেড়ে বসল নিশার সামনে। নিশার নাক মুছে দিয়ে বলল, এভাবে কে খায়? এখনো বাচ্চা তুই? নিশা গাল ভরে হাসল। বলল, তোমার কাছে তো আমি সব সময় বাচ্চা তাই না? অর্ণ হঠাৎ হেসে ফেলল। নিশার নাক টেনে দিয়ে বলল, তুই কেন এসেছিস? মা পাঠালো। তোমার বউ তো বাড়ি নেই তাই আমিই নিয়ে এলাম।
স্বার্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই বোনের কাণ্ড দেখে ফুঁসে উঠল। দাঁত কটমট করে বলল, এখানে যে আমিও আছি সেদিকে কারোর নজর আছে? অর্ণ চোখ তুলে তাকালো। তোকে নিয়ে এখন কোলে নিয়ে বসাবো? দরকার হলে তাই করবি। এই নিশু, তোর সমস্যা কি? কল দিলে ধরিস না কেন? নিশা কটমট করে তাকিয়ে বলল, দুদিন যেখানে থেকে এসেছিলে সেখানেই যাও। আরে ভাই, আমি ছোট মামার ফ্ল্যাটে ছিলাম, আলিশাদের ফ্ল্যাটে ছিলাম না। নিশা কোনো কথা বলল না। স্বার্থর সাথে কথা বলার মুড চলে গেছে। সে উঠে দাঁড়াল, অর্ণর দিকে হাত বাড়িয়ে বলল, টাকা দাও ভাইয়া। অর্ণ কপাল কুঁচকে বলল, দুদিন আগেও টাকা নিলি, এত টাকা দিয়ে করিস কি? নিশা বলল, তুমি জানো মেয়েদের জিনিসের কত দাম? একটু মার্কেটে গিয়ে দেখ, লাখ টাকায়ও কিছু হবে না। তোর ঘর ভর্তি জিনিস তবুও আরও লাগে। এখন থেকে টাকা পাবি না। আমার সব টাকা তুই খেয়ে শেষ করে দিলি। তুমি কি আমাকে খোটা দিচ্ছ ভাইয়া? স্বার্থ মাঝখান থেকে বলল, এত আটা ময়দা মেখে লাভ কি? সেই দিন শেষে আমার ঘরে গিয়ে আটা দিয়ে রুটি বানাতে হবে। এলিপসেস। বিকেল বেলায় বাড়ির সবাই ড্রয়িং রুমে আলোচনায় বসেছেন। হাসান বংশের বড় নাতি, তার বয়স হচ্ছে, বিয়ে শাদী নিয়েই মূলত এই আলোচনা। নাজনীনেরও বয়স হচ্ছে, বড় ভাইকে বিয়ে না দিয়ে তো আর ছোট ভাইকে বিয়ে করানো যায় না। আবার নিধির বিয়ের সম্বন্ধ আসছে, শুধুমাত্র হাসানের জন্য নিধির ব্যাপারটা আগানো যাচ্ছে না। কথা হচ্ছে পরশু হাসানের জন্য মেয়ে দেখতে যাবেন তারা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই সপ্তাহে বিয়ের আয়োজন করা হবে। কায়নাত ফ্লোরে বসে আছে বোনদের সাথে। সোফায় সব বড় মানুষ। হাসান চুপচাপ বসে আছে। বিয়ে নিয়ে তার মাথা ব্যথা নেই। আজগর চৌধুরী অনেক ভাবনা চিন্তা করে বললেন, তাহলে পরশু আমরা মেয়ে দেখতে যাব। পরিবারের অবস্থা নিয়ে তোমার কোনো আপত্তি আছে হাসান? হাসান মাথা ঝাঁকিয়ে বলল, আমি আমার স্ত্রীর সাথে সংসার করব, তার পরিবারের সাথে নয়। যাই করেন শুধু আমার অর্ধাঙ্গিনী যেন ভদ্র পরিবারের হয় এবং সাংসারিক। বিশ্বাস রাখো। আলোচনা সেখানেই ভেঙে গেল। সন্ধে বেলায় কায়নাত দৌড়ে ছাদে এলো। শুকনো জামা কাপড় নিয়ে নিজের ঘরে এসে সেগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দিল। চাঁদের আলো বাগানে গাছের ছায়া তৈরি করেছে। কায়নাত একা একা নিজের ঘরের বারান্দায় বসেছিল। হাতের মুঠোফোনে চোখ, কিন্তু মন যেন দূরে। মনে পড়ছে অর্ণর কথা, তার গম্ভীর মুখ আর চোখের চাহনি। ঠিক তখনই পেছনে থেকে নিধির কণ্ঠ ভেসে এলো, এই চাঁদের আলো দেখছিস না, নাকি অর্ণ ভাইয়ের মুখ কল্পনা করছিস? কায়নাত একটু হেসে চোখ মুছে, চুপ করো তো, সব বুঝো কিভাবে তুমি? নিধি পাশে বসে বলে, বোকার হাড্ডি, তোর মুখটাই তো বলে দিচ্ছে। যেন কারো মন খারাপ হলে তার গাল দুটো একটু ফুলে যায়, আর চোখে একটা নদী জলজল করে। তুই কি ভাবিস আমি বুঝি না? কায়নাত চোখ সরিয়ে নিয়ে বলে, উনি তো কখনো বোঝে না আপু। আমি উনার জন্য কতটা ভাবি, কতটা ভালো, কিন্তু উনার চোখে আমি যেন একটা দায়িত্ব, বোঝা, ভালোবাসা তো না। নিধি হালকা ধমক দিয়ে বলে, তুই আবার এইসব ভাবছিস? উনি না বুঝলে তোকে কেউ বুঝবে না। দেখ, আমি তোর বড় বোনের মতো। তুই যখন এইভাবে হা করে তাকিয়ে থাকিস, ভাবিস না আমি বুঝি না। কায়নাত একটু কাদো কাদো গলায় বলে, আমি কেবল চেয়েছিলাম উনি একবার বলুক তুমি আমার আপন। তুমি বুঝবে না কি কষ্ট হয় যখন কেউ পাশে থেকেও দূরে থাকে। এই বাড়ির সবকিছুর সাথে উনি জড়িয়ে, কিন্তু আমার সাথে কিছুই না। নিধি একটু সিরিয়াস গলায় বলে, শোন, তুই দাদির বাড়িতে আছিস তো, এই সময়টা নিজের জন্য রাখো। নিজেকে একটু ভালোবাসো, বোকা মেয়ে। যে তোকে এখন বুঝতে পারছে না, সে একদিন খুব করে খুঁজবে তোর হাসি, তোর ঝগড়া, তোর কান্না সবকিছু। আর তখন আমি পাশে দাঁড়িয়ে হাসব, বলবো, বুঝেছেন এখন কায়নাতকে? কায়নাত হেসে উঠে নিধিকে জড়িয়ে ধরে। কায়নাত হালকা হাসি দিয়ে বলে, তোমরা না থাকলে কে জানে আমি কবে ভেঙে পড়তাম। ভেঙে পড়তে দিব না তো, কারণ তুই আমার প্রিয়তমা বোকা বোন। আর একদিন তুই হাসবি, তোর নিজের মতো করে, নিজের জায়গা থেকে। আকাশের তারা তখনও ঝিকমিক করছে। নিঃশব্দ রাতের মাঝখানে দুই বোনের বন্ধনে আলো ফুটে ওঠে। কায়নাত নিধির বুকে অমন করেই পড়ে থাকে, যেন নিজেকে একটু বুঝাতে চাইছে, আমারও কেউ আছে। রাত তখন গভীর, চারপাশ গুমট গুমট ভাব। কায়নাত তাহাজ্জুদ নামাজ পড়েছে আজ। বিছানায় শুয়ে চোখ বুঝতেই ঘুম টেনে নিয়ে গেল। বাড়ির সব কটা আলো নিভে গেছে, শুধু কায়নাতের ঘরের জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে।
একটা নিস্তব্ধতা, যেন রাতেরও নিঃশ্বাস থেমে গেছে। ঘুমন্ত কায়নাত একপাশে ফিরে শুয়ে আছে। চোখ বন্ধ, নিঃশ্বাস স্থির, মুখটা শান্ত, যেন স্নিগ্ধতার প্রতিমা। হঠাৎ, একদম হঠাৎ করেই থমথমে এই শান্ত পরিবেশে কারোর গানের দুটো লাইন ভেসে এলো। কত কত রাত জেগেছি তোকে খোঁজার ছল, আজকে হঠাৎ ঘুম ভাঙালি ছিলি কোথায় বল। কায়নাত সেই মধুর কণ্ঠস্বর শুনতে পেল না, তবে অস্বস্তি নিয়ে খানিক ছটফট করল। কড়া সিগারেটের গন্ধে খুকখুক করে কেসে উঠল। পিটপিট করে চোখ খুলে উঠে বসল বিছানায়। ঘুম জড়ানো চোখে সামনে তাকাতেই শ্বাস আটকে এলো, দৃষ্টি স্থির হল। সামনে সামনে অন্য চেয়ারে বসে সিগারেট ধরে রেখেছে ঠোঁটে। এটা স্বপ্ন নাকি সত্যি? কায়নাত ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল। এত রাতে অন্য আসবে কোথা থেকে? আবছা আলোয় অন্যর ক্লান্ত আঁখি জোড়া স্পষ্ট দেখা যাচ্ছে। কায়নাত কম্পিত, ভয়ে জড়ানো কণ্ঠে বলল, কে ওখানে? কোনো জবাব এলো না। কায়নাত বিছানা হাতড়ে ফোন হাতে নিয়ে লাইট জ্বালালো। সামনের দিকে লাইট ধরতেই দেখল সত্যি অর্ণ বসে আছে। কায়নাতের রুহুর পানি শুকিয়ে এলো। এত রাতে এই লোক কি করে এখানে? আপনি এখানে কিভাবে? অর্ণ উঠে দাঁড়ালো। ঘরের লাইট অন করে দিতেই পুরো ঘর আলোকিত হয়ে গেল। কায়নাত চোখ বড় বড় করে তাকায়।